এই যে মানুষের হাড্ডি স্পষ্ট ভাবে আপনারা দেখেন, এখানে এসে খালি হাড্ডি না আরো অনেক কিছু পাওয়া যাইতেছে, আরো অনেক কিছু দেখতেছি। এই হাড্ডিটা আপনি কোথায় পেয়েছেন? এই যে এখানে যে এই যে পানির মধ্যে পাওয়া গেছে, যে আয়নার ঘর পানির মধ্যে, এই যে এখানে যে এই ছেড়ে পাওয়া গেছে। এখানে আরো অনেক কিছু আছে, পানিটা যদি মনে করেন একটু কমলে দেখা যাবে। এটা হলো মানুষের হাড্ডি। হ্যাঁ হ্যাঁ, এটা মনে করেন যাবত এরা 6-7 মাসই। এখানে একজন ভাই হাড় পেয়েছেন, আপনি কি এর আগেও হাড় পেয়েছিলেন? আগেরও পাইছেন। অন্য কিছু পেয়েছিলেন কিনা? না, শুধু হাড্ডি পাইছে। মানে এই পানি করলে, লাইট মারলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে। আমি তো লাইট ধরে আছি, চেষ্টা করবেন একটু। আপনাদেরকে দেখিয়েছিলাম যে 32 নম্বরে আয়নাগর দেখা গিয়েছে, নিচে আন্ডারগ্রাউন্ড। অবশেষে সেই আন্ডারগ্রাউন্ডের পানি হেসেছেন ফায়ার সার্ভিস এবং সেখান থেকে তারা বের করেছেন যে আয়নাগরে কি আছে। অনেকেই সেখানে দেখিয়েছেন যে আয়নাগর থেকে তারা সেখান থেকে মানুষের হাড্ডিও বের করেছেন। তো বোঝা যাচ্ছে সেখানে যে মানুষকে নিয়ে মেরে ফেলা হতো। আমরা কিছু ভিডিও দেখব সেই আয়নাগর বা পানি হিসার ভিডিও এবং কিভাবে সেগুলো পরিচালনা করা হচ্ছে, এবং আয়নাগর নামক যে স্থানটি ছিল সেই স্থানটি পানি হিসার পর নিচে কি আছে সেই বিষয়গুলো দেখব। দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের। দর্শক এখানে আয়নাগর রয়েছে, এটি কিন্তু সাধারণ মানুষের ভিতর কিন্তু কৌতূহলের জন্ম দিয়েছে। দর্শক এই মধ্যে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আয়নাগর রয়েছে কিনা। এখানে অনেক উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে। ভাই একটু আপনার কাছে জানতে চাই, এখানে কি আয়নাগর রয়েছে কিনা, আপনার কি মনে হয়? আমি গতকালও আসছিলাম, কালকে আসছিলাম, আইয়া দেখছি আমরা মানুষ নামাইছি, যেমন কুয়া মুয়া দেখছি। তা আমরা মনে হচ্ছে এটার ভিতরে আয়নাঘর আছে কিনা মানুষের সন্দেহ দূর করতে আসি। আর যদি বাস্তব হইয়া থাকে তো এটাও আমরা সন্দেহ দূর করুন মানুষের। আর যত মানুষে করে মাছে আমরা এই যে হেফাজতে করে শাপলা গুচ্ছ করে মাছে, আলেমুলা করে মাছে, যত ছাত্র ভাই করে মাছে, যারা মাইরা নির্যাতন করে এটার ভিতরে গুণ করছে কিনা এটা আমরা দেখতে চাই। এলাকা আমরা আইসি দেখতে। আয়নাঘর আছে কিনা পানি শেষার পর আমরা বুঝতে পারবো, এবং আমাদের হচ্ছে যে উপরওয়ালা একজন মালিক আছে, উনি সর্বোচ্চ ভালোটা জানে যে এখানে কি হয়েছিল। দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম, এখানে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে বলছেন যে পানি শেষের পরেই কিন্তু জানা যাবে এখানে আয়নাঘর রয়েছে কিনা। দর্শক এই মুহূর্তে জলমানি লাইভে আপনাদের সংযুক্ত করেছি ধানমন্ডি 32। দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে জনমনে যে জল্পনা কল্পনা কৌতূহল পেয়েছিল সেটি সব হচ্ছে। দর্শক এখানে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু শেষ কার্যক্রম পরিচালনা করছেন। দর্শক সম্পূর্ণভাবে শেষ কার্যক্রম করার পরই কিন্তু জানা যাবে যে ধানমন্ডি এই 32 নম্বরে আসলে আয়নাঘর রয়েছে কিনা। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু এখানে আয়নাঘরের রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছে। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের পাম্পটি বন্ধ করে দিয়েছে। দর্শক জনমনে যে কৌতূহল দেখেছিল যে এখানে আসলে আয়নাঘর রয়েছে, আসলে ফায়ার সার্ভিস এর কিন্তু সকাল থেকেই এই পানি শেষ করছিলেন। দর্শক দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। ওনারাই বলবে যে এখানে কিছু আছে, কিছু নাই, বা কিছু পাওয়া গেছে বা কিছু পাওয়া যায় নাই, তাই না? তো এখানে আমি একজন তো বলতে পারি না যে এখনো কিছু হয় নাই। ওনারা তো এখানে বলবে যে আমরা পরিষ্কার করেছি, আমরা কিছু পাই নাই। ঠিক আছে, তো ভাই আপনি কিছু জানতে চান?
দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক এখানে কিন্তু শেষ কার্যক্রম শেষ হয়েছে। দর্শক ফায়ার সার্ভিসের ব্রিফিং এর পরই কিন্তু আসলে জানা যাবে এই ধানমন্ডি আলোচিত যে আন্ডারগ্রাউন্ড সেই আন্ডারগ্রাউন্ডের সঠিক রহস্য সম্পর্কে। দর্শক এই মুহূর্তে জনবাণী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক জনবাণী লাইভে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি ধানমন্ডি 32-এর সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক এখানে ফায়ার সার্ভিস কিন্তু তাদের শেষ পাম্পটি বন্ধ করে দিয়েছে। আসলেই দেখার জন্য কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে কিশোরগঞ্জ থেকে কিন্তু ভাই এসেছেন এবং
তারা বলছিলেন যে আয়নাঘর সন্দেহে তিনি কিন্তু এখানে এসেছেন, প্রায় কিশোরগঞ্জ থেকে তিনি এখানে এসেছেন। এসে যেতে যেমনটি দেখছেন তিনি বলছেন পানি এখনও কিন্তু সরানো হয় নাই, পানি সরানো হলে হয়তো তিনি কিছু দেখতে পাবেন, এমনকি কিন্তু আশায় কিন্তু তিনি এখানে এসেছেন। পানিতে নেমে কিন্তু কি মনে হচ্ছে ভাই আসলে আর গঙ্গা কিছুই বারবার বারবার বাইরে ফেলে দিয়েছেন, কিন্তু কতটা সম্ভব আপনি যদি কঙ্কালটা যদি পাওয়া যাইতো তাহলে জিনিসটা ভাইরাল হয়ে যাইতো না। আপনার সবাই দেখতো, আমি দেখতাম, সবাই দেখতো। আপনার এগুলো বিভ্রান্ত, মিথ্যা কথা বাটপার বাটপার। কালকে কঙ্কাল কখন পাইছেন? মানুষে দেখাইছে ভাই, আমি পাইছি, মানুষে দেখাইছে, আমরা দেখছি। আপনারা বলে আপনারা পাইছেন? আপনারা ভাই কি আমি পাইছি? আপনি লাইভ আছে, আপনি কথা বলাবেন, দেখেন দর্শক। ধানমন্ডি 32-এর সেই আলোচিত সেই আন্ডারগ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। দর্শক, এখানে কিন্তু ফায়ার সার্ভিস আবার তাদের পাম্পটি চালু করেছেন এবং এখানে কিন্তু শেষ কাজ চলমান রয়েছে। দর্শক, জনবাণী লাইভে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে। দর্শক, এখন কিন্তু পানি সেচের কাজ চলছে। বন্ধ করো, বন্ধ করো। মনে এখনো তো তারা বাস্তবায়ন করতে পারে না। এটা কি তারা গাড়ি পার্কিং করে নাকি আয়না করবে না নাকি অন্য কিছু করে তারাই জানতো। এটা তো কাজ শেষ হয়নি, এখনো কাজ না শেষ এখনো তো বাস্তবায়ন হয়নি ভাই, কাজ শেষ হয় না তো।
দর্শক যে জায়গাটিকে নিয়ে আসলেই জল্পনা কল্পনা চলছিল সেটি কিন্তু লিফটের একটি নিচের ফ্লোর, এটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু তাদের শেষ কাজ বন্ধ করে দিয়েছে। এই যে এগুলো পরিষ্কার করলাম, এই যে আঙ্কেলের নামতে বলছে তাই এগুলো নেমে পরিষ্কার করলাম। মানুষে তো বলছে আয়না ঘর, এটা মানুষ এই যে বলতেছে এই যে কথা বলে তুমি কথা বলে তুমি এখানে নেমে আসলে কি বুঝলে বা কি দেখলে? কিছু নাই, নিচে ফলো, নিচে ফলো, নিচে এরকম ফলো। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সেই আলোচিত যে আন্ডারগ্রাউন্ডকে ঘিরে আয়না ঘর রয়েছে এমন একটি সংবাদ কিন্তু ছড়িয়ে পড়ে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে ফায়ার সার্ভিস কিন্তু শেষ কাজ পরিচালনা করে। দর্শক এখনও দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু একটি লিফট। না আসলে এটা মনে হচ্ছে না আয়না ঘর, কিন্তু মানুষের সন্দেহ, কারণ সন্দেহ করার কারণ এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা অনেক হাজার হাজার মানুষকে খুন করেছে, এই জন্য মানুষের সন্দেহ থাকছে যে এটা আয়নাঘর বানিয়েছে, এই জন্য মানুষের সন্দেহ কারণে এত মানুষের লোকজন আয়োজন। এখন মনে হয় না এখানে কি আয়নাঘর মনে হয় না, দেখাই যেতেছে নাই। এখানে কি আসলে আয়নাঘর আছে? আপনি কি দেখলেন? আমি এই মাত্র এখানে কি আসলে আয়নাঘর আছে? আপনি কি? আমি সঠিক জানি না আয়নাঘর আছে এখানে তো আপনি আসেন, আপনি দেখলেন, এখানে আপনার কি মনে হচ্ছে? না ওরকম ইয়ে না, দেখা যাচ্ছে যে এখানে 3 তলা পর্যন্ত আর কি আছে আয়নাঘর, ওরকম সিস্টেম আমরা এখনো দেখি নাই আর কি, বেসমেন্ট আর কি আছে। দর্শক এখানে উৎসুক জনতা পানি শেষের পর কিন্তু তারা বলছে যে এখানে আয়নাঘর নয়, এটি হচ্ছে লিফটের একটি কোর। দর্শক এটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে আসলে ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের পরেই কিন্তু জানা যাবে এই আন্ডারগ্রাউন্ডকে ঘিরে রহস্যের উন্মোচন। দর্শক এই মুহূর্তে আমরা জনবাণী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। ভাই এই জায়গাটা Actually, if I start from the very beginning, I have been here since 2018. So, এই বাড়ির এই কুল এবং ওই কুল মানে 32 নম্বর বাড়ির এই কুল এবং ওই কুল দুইগুলি আমার দেখা আছে আর কি। মানে সেক্ষেত্রে সরকার থাকা অবস্থায় যখন এসেছিলাম এখানে আমরা জাদুঘর দেখার জন্য 32 নম্বর বাড়ি দেখার জন্য, তখন আমাদেরকে একটা সিকিউরিটির মধ্যে দিয়ে আসতে হতো। আমরা মন চাইলেও দেখতে পারতাম না, এটা ওটা দেখতে পারতাম না, আমাদের সামনে যা ভিজিবল ছিল সেটাই দেখতে পারতাম। তো তখন এসে দেখেছিলাম যে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছিল, মানে কাজ চলতেছিল। তারপর তো গণঅভ্যুত্থান হলো, ছাত্রদের অভ্যুত্থান হইলো, দেন সরকার পতন হইলো। এখন এসে দেখতেছি যে মানে যখন ছাত্রদের অভ্যুত্থান হয়, মানে শেখ হাসিনা পতনের সময় আমরা কিন্তু আয়নাঘর দেখেছিলাম, আয়নাঘর কিন্তু ভিজিবল হয়েছিল। তো তখন যে আয়নাঘর দেখেছিলাম আমরা, সেখান থেকে হয়তো নিউজে এসেছে যে এখানে আয়নাঘর আছে, আয়নাঘর আছে। তো ওইখান থেকে আমার দেখতে আসে এখানে, তো এসে আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে আমার মনে হচ্ছে যে ওইরকম কোনো কিছু দেখতে পারতেছি না এখনও, কারণ এটা কাজটা এখনও কমপ্লিট না, এটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো সেই কারণে ওইরকম জেলখানা বা টর্চার সেল কোনো কিছু দেখতে পারতেছি না। তবে এটার স্ট্রাকচারটা একটু সন্দেহজনক। তো এখান থেকে আমার মনে হয় না যে এটা আয়নাঘর এখন বর্তমানে। বাট যদি এটা কাজটা কমপ্লিট হতো তখন হয়তো আমরা জানতে পারতাম যে এটা আয়নাঘর কি না। তো আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে আমি 70% or 80% শিওর দ্যাট এটা হয়তো ওইরকম কিছু হতে পারতো, যেহেতু ওই সরকারের আমলে এরকম কিছু ছিল, টর্চার সেল ছিল, আয়নাঘর ছিল। সো আশা করা যায় হয়তো হতে পারতো বা না হতে পারতো। তো এটা কাজটা কমপ্লিট হলে আমরা এটা জানতে পারতাম ভালোভাবে। তো এই আর কি।
ভাই এটা আমি বুঝতেছি না, আমি হবে এই মাত্র আসলাম তো, আমি এটা আসলে কি রে বুঝতেছি না। দর্শক এটি আয়নাঘর কিনা এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা আসছেন এবং এটি কিন্তু দেখছেন। এটা আয়নাঘর না, আসল কথা হচ্ছে কি এটা যখন এটা তো বেশি অল্প দিনের বিল্ডিং, এটা কিন্তু বেশি দিন হয় না, তো আপনার বছর খানেক হইতেছে এটা কাজ চলতেছে। তো আপনার তো এটা বেসমেন্ট একটা পার্কিং সিস্টেম করছে, কারণ বেসমেন্ট হচ্ছে কি দেখা যাচ্ছে বিভিন্ন পানির লাইনগুলো কাইটার নিয়ে গেছে, তো পানি আইনে রাখতে পারে। এইটাও এটা আয়নাঘর কি শুন, আয়নাঘর তো একটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের ভিতরে যেটা ডিজিএফআই আন্ডারে ছিল আয়নাঘর, এটাই বলা হয়। আয়নাঘর থেকে ছিলাম না আমরা জানিও না, কখনো আসছি অনেকেই, কারণ আমাদের যত অফিস ছিল যত আসছি আয়নাঘর এই জায়গায় ছিল না, কিন্তু বিল্ডিং তো এটা রানিং হয় না, বিল্ডিং এটা কাজ চলতেছিল, ফার্দার কাজ চলতেছিল, বিকজ অন্য কিছু নেই। হ্যাঁ প্ল্যান করছিল বানানোর, কিন্তু অন্য কিছু না, বিকজ এটা মানুষের আমরা অনেকজনে অনেক মন্তব্য করি আয়নাঘর, কিন্তু আয়নাঘর তো সব জায়গায় সব কিছু দিতে পারি, ঠিক আছে। আসলে আয়নাঘর বানানোর একটা পরিকল্পনা করেছে, মানে আয়নাঘর বলতে আমরা যেটা বুঝি যে 6 ফিট বাই 7 ফিট 8 ফিটের একটা রুম থাকে। বলতো যে তোমরা যদি আপোষ করো, সরকারের বিরুদ্ধে কথা যদি না বলো, তাদেরকে তাহলে তোমাদেরকে এখান থেকে ছেড়ে দেবো, আর যদি আপোষ না করো, সরকারের বিরুদ্ধে কথা বলে যাও, তাহলে তোমাদেরকে আয়নাঘরে বন্দি করবো। সেই আয়নাঘরটা গণভবন, আয়নাঘরটা ডিজিএফআই এটা আয়নাঘর হচ্ছে আপনার মনে হয় ক্যান্টনমেন্টটা, ঠিক আছে। হ্যাঁ এটা আয়নাঘর, এটা আমার দেখে আয়নাঘর মনে হয়নি, এটা আমি দেখে মনে করছি এটা একটা লিফটের বেসমেন্ট, আর এটা দেখে মনে হয়েছে যে এটা পার্কিংয়ের কোনো পার্কিংয়ের যে একটা যে পার্কিংয়ের যে আন্ডারগ্রাউন্ড, সেটাও আমার মনে হয় নাই যে এটা পার্কিং একটা আন্ডারগ্রাউন্ড, এটা মনে হয়েছে, এটা আমার দেখে মনে হচ্ছে যে 3 তলা নিচে করছে, এটা লিফট সিস্টেম করছে এই জন্য। আর যে পার্কিংয়ের মতনও সিস্টেম ফ্লোরটা করা হয়নি, এটা করা হয়েছে যে আপনার যে এই যে আমরা যে ডিজাইনগুলা, এই যে খাম্বাগুলা, এগুলো দিয়ে আপনার পিলার বরাবর তারা অফিস বানাইতো, এখানে অফিস বানিয়ে আলাদা আলাদা রুম করতো, সেখানে বন্দীদেরকে এনে আটকে রাখা হতো, এরকম একটা প্ল্যান করছিল। কারণ নাহলে দেখেন যে ভূমি থেকে 3 তলা নিচে কেন করলো, কারণ তাদের আত্মনাদ আর কেউ শুনতে জানি না পায়, এই জন্য এটাও আয়নাঘর বানানো একটা প্ল্যান করা ছিল আর কি, যেটা ছাত্র জনতারা হতে দেয়নি, তাহলে এটা করে ফেলতো। যে ড্রেসগুলো পাওয়া গেছে দর্শক এখানে পানি ছিল, পানি তো শুকায় ফেলছে, এখন তো আর কিছু নেই। আপনার কাছে কি মনে হয়েছিল? এতদিন তো শুনছি যে নিচে অনেক কিছু করে রাখছে বা অনেক ক্ষতি হয়েছে নিচে, এখন দেখে তো মনে হয় যে কিছুই নাই। ব্যবস্থা তো পানি এর আগে হয়তো গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত পানির একটা ব্যবস্থা ছিল, সেই পানিটা শেষ করার পরে এখন বোঝা যাচ্ছে যে বাস্তবে এটা গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা ছিল। আর যে পোশাকগুলো এবং জুতা দেখা যাচ্ছে, কারণ একটা ভবন করতে গেলে দীর্ঘ সময় কাজ করতে হয়, এখন দীর্ঘ সময় কাজ করতে গেলে অনেক শ্রমিক দেখা যায় অনেক সময় এখানে থাকতে হয় এবং তাদেরকে কাজগুলো করতে হয়। তা দীর্ঘদিন থাকাকালীন তারা ব্যবহৃত যে পোশাকগুলো আয়নাঘরে থাকার মতো যে ব্যক্তি, কারণ তাদের এসব পোশাক হতে পারে না, তাদের পোশাকের গেট আপ বা তাদের জুতা অন্যরকম হবে, আর এগুলো আমি দেখতেছি একবারে নিম্ন শ্রেণীর আয়ের মানুষের জুতা বা পোশাক, এটাই আমার মনে হয়। আমার যেটা ধারণা যে আয়নাঘরে যারা থাকবে তারা অবশ্যই ভালো রয়েছে। অনেকটি সংবাদ ছড়িয়ে পড়েছিল, এটি কিন্তু আসলেই সম্পূর্ণ গুজব বললে কিন্তু অনেকেই বলছেন। দর্শক এখানে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে এবং এখানে একটি লিফটের জায়গা বলে সবাই কিন্তু বলছেন। দর্শক পানি পরিষ্কার করছে রড নেওয়ার জন্য, এখানে সবাই বলছে কুমির আছে, কুমির দেখতে আসলাম, কুমির কোথায়? আমরা আসছি কুমির দেখতে, গতকালকে শুনছি কুমির আছে এখানে, পানি হিসলে নাকি কুমির পাওয়া যাবে, তো আমরা কুমির দেখতে আসছি। ভাই আমরা তো কিছু আর বলতে পারি না। জি জি না না না, আয়নাঘর কোনো ভাই মনে হচ্ছে পার্কিং, বেসমেন্ট 1 বেসমেন্ট 2 জাস্ট পার্কিং। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু গাড়ি পার্কিং এর জন্য, বাকি কি বানাইছে সে যে বলতে পারবে আর আল্লাহ জানে, আমরা এত কিছু যাই না। আমার কাছে মনে হচ্ছে এটা পার্কিং। কি মনে হচ্ছে? পার্কিং হিসেবে দেখতেছি, কোনো আন্ডারগ্রাউন্ডের মতন বোঝা যাইতেছে না। দর্শক এখনও কিন্তু এই আন্ডারগ্রাউন্ড
আইনাগরকে দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এবং উৎসুক জনতা কিন্তু ভিড় জমাচ্ছে। আয়নাগরের বিষয়টাই আলাদা। গাড়ি পার্কিং ভালো বিশেষজ্ঞদের কাছে যাবেন, গাড়ি পার্কিং ভালো বিশেষজ্ঞদের কাছে বোঝা যায় ভাই, এটা ঠিক আছে বুঝেছেন। আমি আসছি ঘন্টা অনেক আগে, অনেক কিছু দেখছি, আর আগের দিন আসছিলাম দেখছি আগের দিন পানি ছিল, পানি বোঝা গেছিল। কিন্তু এই যে পার্কিং এটা বসবাসযোগ্য না, অনেক অনেক কথা না, যে কায়দা যে চলতেছে সেই কায়দায় মানুষ কথা বলে। আসলে গাড়ি পার্কিং এটা এই যে আপনার নামা, এই যে আপনার উঠা, ভিতরে যাবেন তাই এটা গাড়ি পার্কিং। শোনেন, দেশ উন্নত, প্রত্যেক দেশ উন্নত। বিদেশে যাবেন গাড়ি পার্কিং এর দেখলি ভয় পেয়ে যায় মানুষ। বিদেশি গাড়ি পার্কিং এর দেখলি ভয় পেয়ে যায়। সেই তুলনায় তো সেই সিস্টেমই করতে গেছে। এটা আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি। ভবিষ্যতে কি হতো না হতো না, এটা গাড়ি পার্কিং, এটা গাড়ি পার্কিং আধুনিক পদ্ধতি যে বিল্ডিংগুলি হচ্ছে সেই পদ্ধতির এটা বহিঃপ্রকাশ। এটা আধুনিকভাবে একটা বিল্ডিং হচ্ছে, নিচে একটা গাড়ি পার্কিং হচ্ছে। এটা ভবিষ্যতে কি হতো যদি 41 সাল পর্যন্ত থাকতো তখন কি হতো এটা পরের ব্যাপার। বর্তমান অবস্থায় এটা কিন্তু গাড়ি পার্কিং, এটা বর্তমান অবস্থায় গাড়ি পার্কিং, এটা অন্য কিছু আধুনিক পদ্ধতির যে বিল্ডিং সেই আদলে এই বিল্ডিং তৈরি হচ্ছে। এটা আসলে পরবর্তীতে কি হতো বলা যায় না, তবে এখন যে বিষয়টার কারণে আয়নাগর গুঞ্জন সৃষ্টি হয়েছে মূলত সেই বিষয়টা আমি পর্যবেক্ষণ করে যেটা আমি বুঝতে পারছি, সেই বিষয়টা হচ্ছে এটা নিচে তো 2 তলা, আর আপনি পিছনে গেলে দেখতে পারবেন 2টা এরকম খালি জায়গা আছে, ছোট ছোট খালি জায়গা। ওইখান থেকে যখন পানি ছিল তখন বোঝা যাচ্ছিল না, আমরা যেটা গতকালকে ভিডিওতে দেখেছি, যেটা এখন আমি বাস্তবে দেখতে পাচ্ছি, যে 2টা গর্ত এভাবে এই তালার মধ্যেই, আপনার নিচে তো 1 তলায় পানি ছিল, উপরের তলাটায় 2টা গর্ত ছিল, যেটা থেকে নিচে শুধু পানিই দেখা যাচ্ছিল না, আর কিছু দেখা যাচ্ছিল না। এখান থেকে যে কোনো একজন দর্শক চাক্ষুষভাবে যদি স্বাভাবিকভাবে দেখে তখন তার মনে এটা গুঞ্জন সৃষ্টি হয় একদম স্বাভাবিক যে এখানে গোপন কিছু আছে। আর মানুষের মধ্যে গোপন কিছু আছে এটা সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে এত বছর পর্যন্ত সে যেভাবে জুলুম নির্যাতন করেছে। এবং আপনারা এই যে 5 তারিখের পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এরকম আপনারা অনেক দিন পর্যন্ত যারা বন্দী ছিল, অনেক দিন পর্যন্ত যাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না, তাদেরকে বিভিন্ন আয়না ঘরে পাওয়া গিয়েছে, যার কারণে মানুষের অন্তরে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। বিশেষ করে ওইখানে আপনি যে ওইদিকে গেলে ওই ছোট ছোট গর্তগুলো দেখতে পাবেন, যেটা এই বেসমেন্ট থেকে নিচের বেসমেন্ট বোঝা যাচ্ছিল না যে স্পষ্টভাবে সেখানে কি আছে। এর কারণেই মূলত মানুষের মধ্যে আয়নাঘরের গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে এটাকে কি করা হইতো, নিচে গাড়ি পার্কিং করা হইতো, গাড়ির মাধ্যমে জনগণ আয়না এখানে কি করা হইতো বা করা হইতো, এটা গতকালকে 5ই আগস্ট উপলক্ষে যে 6 মাস পূর্তি হয়েছে গণ অভ্যুত্থানের, সেই সময়টাতে আমরা দেখলাম যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন। আওয়ামী লীগের ওয়েবসাইট, ছাত্রলীগের ওয়েব পেজ থেকে টেকে নাকি এগুলো দেওয়ার কথা বক্তব্য। তো সেটা সার্টেনলি যে পতিত সরকারটা গত 6 মাসে আমাদের গুম খুন, 16 বছরে মানবাধিকার লঙ্ঘন, হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং তার পরিবারকে মিলে যে একটা অলিগার্ক, একটা লুটেরা তন্ত্র কায়েম করেছিল, আয়নাঘরে রাজনীতি করেছে, নির্বাচন ভোট ধ্বংস করে দিয়েছে, নৃশংসতম গণহত্যাগুলোতে নেতৃত্ব দিয়েছে, সেগুলোর ব্যাপারে কোনো অনুশোচনা না করে, কোনো ক্ষমা না চেয়ে, বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটাতে আলোচনা না করে সাডেনলি এই ধরনের ইনসাইটমেন্ট আমাদেরকে বিস্মিত করেছে এবং আবার একই সাথে বিস্মিত করেও নাই। আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদীদের রাজনীতি সম্পর্কে জানি, আমরা যারা মতিউর রহমান রেন্টুর সেই আমার ফাঁসি চাই বই থেকে শুরু করে আওয়ামী লীগের খুব কাছের ঘরানার মানুষদেরকে চিনি, শেখ হাসিনার সম্পর্কে যে ধরনের বক্তব্য আমরা শুনেছি যে একটা মানে হাইলি একটা সাইকোপ্যাথ ক্যারেক্টারের মহিলা, হিউব্রিস সিনড্রোমে ভুগতেছে, নার্সিসিস্ট ক্যারেক্টার যেটা বলে, মানে মনোবৈকল্য বলতে মানসিক রোগের যত বড় বড় ক্যারেক্টার্স আছে তার সব কিছু শেখ হাসিনা এবং তার পরিবারবর্গের মধ্যে আছে। তো
তো সেই জায়গা থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে বক্তব্য দেবার, সেটা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের যে ছাত্র জনতার যে অংশ ছিল তাদের একটা বিশাল অংশ এইটাকে কাউন্টার করবার জন্য তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের বাড়ি যেটা 32 নম্বর ধানমন্ডি সেটা তারা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে আগুনও লাগিয়েছে, আমরা দেখলাম আর কি। তো এখন আলোচনা হচ্ছে যে আসলে কাজটা কি ঠিক হয়েছে, বেঠিক হয়েছে, এতে কি বাংলাদেশ লজ্জিত হবে কি না, অথবা একটা কনসিকুয়েন্স কি, এবং এটা দায় কার। একটা আওয়ামী গোষ্ঠী যারা আছে এবং ভারতের প্রপাগান্ডা মেশিনগুলোকে আমরা দেখতে পাচ্ছি বেশ সচল হয়ে গেছে। তারা বলবার চেষ্টা করছে যে ইউনূস সরকার মৌলবাদীদের ফাঁদে পড়েছে, ইউনূস সরকার একটা জঙ্গি ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায়, ইউনূস সরকার দেশের যে আওয়ামী সেকুলার লিবারাল ফোর্স আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইউনূস সরকার এইটাকে 32 নম্বরকে সেফগার্ড করবার জন্য কোনো চেষ্টা করছে না, এই ধরনের অনেকগুলো কথা বলেছে। প্রশ্ন হচ্ছে যে এটার ইনিশিয়াল ক্রাইমের জায়গা থেকে, যে ফৌজদারি অপরাধের জায়গা থেকে দেখেন, এত বড় একটা অন্যায় কাজকে যদি শুরুর জায়গাটা যদি কেউ হিসাব করে, এটা কে শুরু করে দিল? গত 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, গত 6 মাসে তো 32 নম্বর ভাঙতে কেউ যায় নাই, ওখানে কেউ আগুন দিতে যায় নাই, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের, পতিত স্বৈরাচারদের বিভিন্ন জায়গাতে যে বাড়িঘরে হামলা হয়েছে, এগুলো তো হয় নাই। তো এটা কেন হইল? গত 6 মাসে কেন হয়নি এটা? এবং কেন সাডেনলি যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত জুন জুলাই আগস্টে, তারা খেপে গেল কেন? কে তাদেরকে খেপিয়েছে? এর পুরো দায় হচ্ছে স্কোয়ারলি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, এবং ওই দেশ, যেই দেশ তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে লালন পালন করে ওখানে থাকার সুযোগ করে দিচ্ছে, ভারতের মাটি, ভারতের মোবাইল, ভারতের ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে কন্টিনিউ কথা বলা এবং ইনসাইটমেন্ট তৈরি করা, ভায়োলেন্সকে প্রভোক করবার যে কাজ করছে, সেটার জন্য পুরো দায় হচ্ছে দিল্লির এবং শেখ হাসিনার। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস স্টেটমেন্ট আমরা দেখেছি, সেখানে স্কোয়ারলি এই বাস্তবতাটা তুলে ধরা হয়েছে। আমরা বোধ করছি গতকালে 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে, সেটার পুরো দায় হচ্ছে শেখ হাসিনার, আওয়ামী লীগের এবং দিল্লির। পুরো দায় তাদেরকেই নিতে হবে। বাকিরা যারা গেছেন তারা সিম্পলি ওই ভায়োলেন্স এবং ইনসাইটমেন্টের মাধ্যমে প্রভোকড হয়েছেন, এবং ইনসাইটমেন্ট এবং প্রভোকেশনের লিগ্যাল ডিফেন্স পর্যন্ত আছে। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি লাভ ক্ষতির জায়গাতে আমাদেরকে ভেবে দেখতে হবে যে হাসিনা সাডেনলি কেন দিল্লি এই ইনসাইটমেন্টটা দিয়েছে। আপনারা দেখেছেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে যখন ইলেকশন ক্যাম্পেইন চলছে, সেই সময়টাতে আমরা দেখেছি যে মোদি এবং ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পেইনে যে মাখামাখির সম্পর্ক দেখলাম আমরা। আমেরিকার যে ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, ইন্ডিয়ান বংশোদ্ভূত বড় বড় ব্যবসায়ীরা কিভাবে হাজার হাজার শত শত বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করেছে ট্রাম্প ক্যাম্পেইনের পিছনে। এবং এরকমও দেখেছি আপনার এই ক্যাম্পেইনের অংশের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে তারা ট্রাম্পকে দিয়ে টুইট পর্যন্ত করিয়েছে। এক্সে আপনার বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়ার ব্যবস্থা করিয়েছে। কিন্তু সেই নির্বাচনের আগে এবং পরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের আচরণ তার টুইট কেনাবেচার মতো মনে হচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিজয়ের যে স্পিচ ছিল ট্রাম্পের, সেখানে আমেরিকার সকল সম্প্রদায়কে তিনি স্বাগত জানিয়েছেন। সেখানে মুসলিম আমেরিকানদের কথা বলেছেন, আরব আমেরিকানদের কথা বলেছেন, ব্ল্যাক আফ্রো ক্যারিবিয়ান আমেরিকানদের কথা বলেছেন, মেক্সিকান এবং ল্যাটিনো আমেরিকানদের কথা বলেছেন। এরকম বিভিন্ন কমিউনিটির কথা তিনি বলেছেন, যাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচনে বিজয়ী হবার কারণে। শুধু বলেন নাই ইন্ডিয়ান আমেরিকান অথবা হিন্দু আমেরিকানদের কথা। তাহলে এই যে ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনে এত কত টাকা ইন্ডিয়ান ডায়াসপোরা এবং বিজনেসম্যানরা খরচ করেছে, সেটা কি আসলে জলে গেল কিনা? দ্বিতীয়ত দেখেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমরা দেখেছি যে অনেক স্যাংশন থেকে ইন্ডিয়াকে রেহাত দেওয়া হতো। যেমন ধরেন রাশিয়া থেকে S-400 কিনবে ইন্ডিয়া, অথবা ধরেন রাশিয়ার উপর স্যাংশন দিয়েছে, তো রাশিয়ার তেল গ্যাস কেনার উপরে যে স্যাংশন ছিল সেখান থেকে কিন্তু ইন্ডিয়াকে রেহাত দেওয়া হয়েছে, যেটা অন্যান্য দেশকে দেওয়া হয়নি। তো সেই বাস্তবতায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু যখন ট্যারিফ বসাচ্ছে সবার উপরেই দিচ্ছে, যখন অবৈধ ইমিগ্রেন্টদেরকে বের করে দেওয়ার কথা বলছে
তখন কিন্তু ইন্ডিয়ানদেরও প্রায় দেখলাম 19,000কে ইমিডিয়েটলি বের করে দেওয়ার কথা বলেছে। এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দেখলাম যে শত শত অবৈধ ইন্ডিয়ানরা ভারতে ফিরে আসছে গত সপ্তাহখানেকের মধ্যে, এবং বিভিন্ন বিমানবন্দরে আমরা দেখলাম যে কান্নাকাটির রোল পড়ে গেছে। গত সপ্তাহে দেখলাম যে ট্রাম্পের সাথে মোদির যে একটা ফোন কনভারসেশন হয়েছে, সেখানেও 3টা বিষয় নিয়ে মোদি কথা বলেছে। তার ভিতর একটা হচ্ছে অবৈধ অভিবাসীদের ব্যাপারে, ইলিগাল ইমিগ্রেন্টদের ব্যাপারে, দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা ইস্যুতে, সিকিউরিটি ইস্যুতে, থার্ড হচ্ছে ট্রেড, কারণ ট্রেডের ব্যাপারে প্রচুর ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে এবং শুল্ক মুক্ত যে ফ্যাসিলিটিগুলো ভারতের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশ এনজয় করত, সেগুলোর ব্যাপারে যে ফ্যাসিলিটিগুলো তারা পেতেন, ইমিগ্রেশনের ব্যাপারে পেতেন, বিভিন্ন ভিসার এক্সক্লুসিভ ক্যাটাগরি, সেগুলো নিয়ে মোদি কথা বলেছে। পার্টিকুলারলি সিকিউরিটি ইস্যুতে কথা বলেছে। সিকিউরিটি ইস্যুটা কী আসলে ইন্ডিয়ার, যেটা নিয়ে সে ট্রাম্পের সাথে কনসার্ন? ভারতের অনেকগুলো সিকিউরিটি কনসার্ন আছে। একটা হচ্ছে তার পাকিস্তান বর্ডারে আছে, একটা তার চায়নার বর্ডারে আছে। চায়নার বর্ডারে যে সিকিউরিটি কনসার্ন আছে, এই কনসার্নের সাথে আমেরিকার চায়না পলিসির সাথে কিছু মিলের জায়গা আছে। অতএব মোদি এবং ভারত সরকার চেষ্টা করবে ট্রাম্পের কাছ থেকে সেই চায়না ব্যাশিং, চায়নার উপরে যে ট্যারিফ বসানো হচ্ছে, চায়নার যে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো থেকে সে কোনো বেনিফিট নিতে পারে কিনা, ভারতে ব্যবসা বাণিজ্যকে আনতে পারে কিনা, সেরকম একটা চেষ্টা সে করতে পারে। আর একটা সিকিউরিটি থ্রেটের জায়গা, যেটা মোদি আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবে, সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু। বা সিকিউরিটি ইস্যু নিয়ে কথা বললেই ভারতকে এখন বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে কথা বলতে হবে, কোয়াডের বাইরে। সেই জায়গাটা হচ্ছে যে 7 সিস্টার্স, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান, ইউনূস সরকারের নেতৃত্বে একটা প্রো ডেমোক্রেটিক পার্টি, একটা গভর্নমেন্ট এখানে তৈরি হয়েছে, যারা বাংলাদেশের স্বার্থের বাইরে গিয়ে ভারতের স্বার্থ রক্ষা করছে না, এই বিষয়গুলোতে তারা একটা নতুন ডসিয়ার তৈরি করছে সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে। এবং এই বিষয়গুলোতে নিয়ে তারা খুবই উদ্বেলিত। তো সেই জায়গাটাতে এমন একটা সময় শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতের গোয়েন্দা সংস্থা এবং দিল্লি বেছে নিয়েছে, যেটার মধ্য দিয়ে যে ট্রাম্পের ভিজিটের আগে বাংলাদেশে এমন একটা ঘটনা যদি ঘটানো যায়, সেটার দিয়ে তারা একটা পিকচার ট্রাম্পের কাছে দিতে পারবে যে বাংলাদেশে কিভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বাংলাদেশে কিভাবে অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, অ্যান্টি ট্রাম্প বা রিপাবলিকান সেন্টিমেন্ট আছে, এখানে একটা প্রো ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, প্রো ডেমোক্রেটিক পার্টির কথা বলছি, সেরকম একটা সরকার আছে ডক্টর ইউনূসকে ঘিরায়, যদি সে কিছু ইনসাইটমেন্ট ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গাতে একটা সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে বাংলাদেশ ইস্যুটা আসবে। এবং আমরা ধারণা করছি আজকের এই যে ঘটনাগুলো ঘটে গেল গতকালকে আজকে মিলে সারা বাংলাদেশে, এটাকে ওয়াশিংটনের কাছে প্রেজেন্ট করা হবে, যেখানে একটা মৌলবাদী উত্থান ঘটেছে, যেটা 2004, 5, 6 আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যখন এগুলো ওয়াশিংটনকে বলবার চেষ্টা করবে, তাতে কি ভারতের বক্তব্যে, দিল্লির এই প্রোপাগান্ডাতে কি আমেরিকা কনভিন্সড হবে কিনা? দেখেন, ট্যারিফ যখন বসাচ্ছে অথবা ইউএস এইডের যখন ফান্ডিং কাট করে দিল সারা দুনিয়াতে, ফান্ডিং কাটের ব্যাপারে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিনে আমরা দেখলাম যে ডাভোসে প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে অস্বীকার করেছে ট্রাম্প, ইউএস এইড যেন ফান্ডিং কাট না করে সেই ব্যাপারে অনুরোধ করেছে ইউনূস সরকার, কিন্তু সেটা সে শোনে নাই, না শুনে বাংলাদেশের সাথে ইউএস এইডের সকল ফান্ডিং কাট করে দিয়েছে। বাস্তবতাটা তো এরকম ছিল না। পরবর্তীতে আমরা দেখলাম যে দিল্লির আমেরিকান অ্যাম্বাসি থেকে চিঠি ইস্যু করা হয়েছে ইউএস এইডের পক্ষ থেকে, যে ভারতীয় ইউএস এইডের যত ফান্ডিং আছে সবগুলো কাট করে দেওয়া হয়েছে। এবং তারপরে দেখলাম যে এই প্রোপাগান্ডা মেশিনটা ফেল করেছে এবং ফাংশন করে নাই। ঠিক একই সময় কিন্তু আমরা দেখলাম যে এই ফান্ডিংয়েরও বাইরে রোহিঙ্গাদের রিলেটেড যে আমেরিকান ফান্ডিং আছে, এই ফান্ডিংটা কিন্তু অব্যাহত রাখা হয়েছে। আবার এই এইড কার্ড যেটা করেছে সেটা 3 মাসের মধ্যে আবার তারা রিভিউ করবে। এর বাইরে দেখলাম যে আপনার পরিমাণটা বাংলাদেশ সরকার বলেছে যে এইডের পরিমাণ ধরেন $300 মিলিয়ন কম, তো ধরেন 3000 কোটি টাকা। তো বাংলাদেশ রাষ্ট্রের যে জিডিপির ভলিউম, আমার এখানে যে লুটপাট করাপশনের ভলিউম আছে, 3000 কোটি টাকা ধরেন একজন আওয়ামী লীগের নেতাকে ধরতে পারলে আপনি 3000 কোটি টাকা এই টোটাল ইউএস এইডের টাকা আপনি অফসেট করে ফেলতে পারবেন বাংলাদেশে। এটা খুব বিগ ডিল না বাংলাদেশ রাষ্ট্রের সাথে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প তার কথা শুনবে কিনা। প্রশ্ন হচ্ছে ট্রাম্প মোদির কথা, ইন্ডিয়ার কথা বাংলাদেশ সাপেক্ষে এর আগে শুনেছে কিনা। ট্রাম্প যখন এর আগে
রাষ্ট্রপতি ছিলেন এবং হোয়াইট হাউসে ছিলেন, প্রিয়া সাহা নামে এক মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ইনভলভ শুনেছি। তিনি গিয়ে কিন্তু অভিযোগ করেছিলেন ট্রাম্পের কাছে যে বাংলাদেশে ৩-৩.৫ কোটি হিন্দুকে নির্যাতন করা হচ্ছে, তারা শান্তিতে ধর্ম পালন করতে পারছে না। তো তখন ট্রাম্প অনেক সারপ্রাইজিংলি তার মুখের দিকে এমনভাবে তাকিয়ে তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশ কোথায়। তিনি বাংলাদেশটাই চেনেন না। দ্বিতীয়ত আমরা যেটা দেখলাম যে টাকার বিনিময়ে একটা টুইট ইলেকশন ক্যাম্পেইনে করেছে, কিন্তু ভিক্টরি স্পিচে ট্রাম্প ইন্ডিয়ান আমেরিকান অথবা হিন্দু আমেরিকানদেরকে রেকগনাইজ করেন নাই। থার্ড হচ্ছে তার ট্যারিফ এবং ইললিগাল ইমিগ্রেন্টদেরকে দেশ থেকে বের করে দেওয়ার ব্যাপারে তিনি ইন্ডিয়াকে ছাড় দেন নাই। ফোর্থ হচ্ছে ইউএস এইডের ফান্ডিং কাট করার ব্যাপারে তিনি ইন্ডিয়াকে কোনো ছাড় দেন নাই। এই যে বাস্তবতাগুলো আছে, যে যদিও ডেসপাইট বলা হচ্ছে যে FBI থেকে শুরু করে এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তার ওয়াইফ হিন্দু ইন্ডিয়ান অরিজিন, সে ওখানে আছে। এরপরে হচ্ছে যে আরও বেশ কিছু অফিসিয়ালে হোয়াইট হাউস অফিসিয়াল যারা ইন্ডিয়ান বংশোদ্ভূত, তাদেরকে দেখে যেভাবে ভারত উদ্বেলিত হয়েছিল যে তারা একটা বিশাল কিছু করে ফেলবে, হাসিনা এবং যেটা মনে করেছে যে দিল্লির পক্ষ থেকে ডসিয়ার দিলে পরে এখানে ইউনূস সরকারকে অনেক প্রেসারে ফেলা যাবে, আসল বাস্তবতাটা একদমই তা না। আমরা বোধ করছি যে যে ইন্টারনাল ব্যাটেলে অলরেডি ট্রাম্প জড়িয়ে গেছে, সে বাস্তবতার কারণেই বাহিরে আসলে মনোযোগ দিতে পারবে না। এবং দেখেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তিনি ট্যারিফ ওয়ারে জড়িয়ে গেছে, চায়না ব্যাশিং শুরু হয়েছে, সাউদার্ন বর্ডারে অলরেডি সে বর্ডার গার্ড পাঠিয়েছে, বিশাল ফোর্স পাঠিয়েছে স্ট্যান্ড বাই রাখার জন্য, মেক্সিকান ওয়াল তৈরি করবার ব্যাপারে তার প্রমিস আগে থেকে ছিল। এরপরে হচ্ছে যে অবৈধ যারা দক্ষিণ আমেরিকার শ্রমিকরা আছেন, ইমিগ্রেন্টরা আছেন, তাদেরকে তিনি বিমান ওদের টাকায় বিমানে ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন। পানামা ক্যানেল দখল করে নেবে, কানাডা দখল করে নেবে, এই যে অনেক উদ্ভট অনেক ধরনের ইস্যুজ অলরেডি সে রেজ করেছে, এগুলো হ্যান্ডেল করতে গিয়ে ট্রাম্প আসলে লোকাল পলিটিক্সে, তার আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে এত বেশি বকডাউন হয়ে যাবে, সে আসলে তার যে মানে এক্সটার্নাল যে পলিটিক্স আছে, সারা দুনিয়াতে এক্সপানশনের যে পলিটিক্স আছে আমেরিকার, সেখানে সে খুব বেশি জোর দিতে পারবে বলে আমরা মনে করছি না। এবং দিন শেষে আমেরিকার যে ইনস্টিটিউশনাল পলিটিক্স আছে, স্টেট ডিপার্টমেন্টের যে ইনস্টিটিউশনাল পলিটিক্স আছে, সেখান থেকেও বাংলাদেশ তার গুরুত্বের জায়গাতে খুব বড় মোটা দাগে কোনো রোল প্লে করবে না। এর বাইরে আবার দেখেন যে বিএনপির নেতৃবৃন্দ কিন্তু এই সময়টাতেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা আছে, এটা যদিও মানে আমেরিকার সরকারের কোনো প্রোগ্রাম না, এটা প্রেয়ার ব্রেকফাস্ট আলাদা আপনার ফাউন্ডেশন আছে। 1953 সাল থেকে তারা এই রেগুলার প্রেসিডেন্টদেরকে নিয়ে তাদের ধর্ম মোতাবেক, বাইবেল মোতাবেক তারা প্রার্থনা করে তাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য। যদিও সেখানে তাদের সেকুলার রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয় কিনা, বাংলাদেশের সুশীল সেকুলারদের কাছে এই প্রশ্নটা থেকে গেল যে এই ধরনের ধর্মকর্ম হোয়াইট হাউসে পালন করাটা আসলে আদৌ ঠিক হচ্ছে কিনা। তো সেখানে বিএনপি নেতারা গেছে, তারেক রহমানের মেয়ে গেছে, সেখানে জাইমা রহমানকে দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম তার মেইডেন পলিটিক্যাল লঞ্চ। তো এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ সাহেব গেছেন ওখানে। তো সব মিলায় একই টাইমে আবার ট্রাম্পের সাথে তারা, ট্রাম্পের যারা অফিসিয়াল আছে, সেনেটাররা আছেন, সিনিয়র লিডারশিপ আছে, তাদের সাথে তারা মিট করেছে। তো সেই সময়টাতে তাদেরকে ওখানে ডাকা, ইনভাইট করা এবং মোদি গিয়ে সব কিছুকে আন্ডো করে দিতে পারবে তেমনটা আমরা বোধ করছি না। বরং আমরা সব কিছু মিলিয়ে বোধ করছি যে আমেরিকানরা লোকাল যে বাস্তবতা রিপোর্ট দেবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যেটা যাবে, সেটা কোনোভাবেই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হবে না। তাই এর বাইরেও আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে সিরিয়াসলি ওয়াশিংটনের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডিল করবার জন্য, এঙ্গেজ হওয়ার জন্য, ইভেন ভারতের দিল্লির সাথেও রিচ আউট করা দরকার। কারণ দিল্লির এই বাড়াবাড়িগুলো যদি বেশি বাড়ে, অ্যান্টি ইন্ডিয়ান ফিলিং এখানে আরও বাড়বে। শুধুমাত্র ভারত তার ডিপ স্টেট দিয়ে নতুন নতুন রাজনৈতিক দল করে পুরাতন সেনা কর্মকর্তাদেরকে, পতিত সেনা কর্মকর্তারা যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিলেন গত 16 বছর, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করে নতুন জাতীয় পার্টি বানাবে, নতুনের স্বাদ বানাবে, এই রাজনীতি বাংলাদেশে আসলে চলবে না, এটা আর ওয়ার্ক করবে না। আওয়ামী লীগের বদলে নতুন জাতীয় পার্টি এরশাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি, এটা আসলে ফাংশনাল হবে না। তাই আমরা আশাবাদী যে আমাদের চ্যালেঞ্জিং টাইম আছে, কিন্তু সতর্ক থাকতে হবে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আছেন, যে আমরা কোনো গোয়েন্দা ফাঁদে যেন পা না দেই,
আওয়ামী লীগের ইনসাইটমেন্টের মধ্যে যেন ফাঁদে পা না দেই, নতুন করে এমন কিছু না করে যেটা আমাদের অগ্রাধিকার বদলে বাংলাদেশের ভাবমূর্তি এবং স্বার্থ বহির্বিশ্বে ক্ষুণ্ণ হবে। সেই সকল বাস্তবতাই গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার আছে নতুন বাংলাদেশ গড়বার, সেই কাজে আমাদের মনোনিবেশ করতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন অনেকে মনে করতেছে এটা আয়নাঘর, অনেকে মনে করতেছে এটা আয়নাঘর বানানোর জন্য চেষ্টা করা হচ্ছিল, অনেকে আবার সেখানে দেখেছিলাম আপনাদেরকে যে স্কুল ছাত্রের ড্রেস পাওয়া গিয়েছে। মূলত আসলে এই বিল্ডিং হয়তো বা এই আন্দোলনের সময় কিছু ধামাচাপা দিয়েছেন এবং গণকবর বা ছাত্রকে নিয়ে হত্যা করা হয়েছে, কারণ অনেক ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। কোন জায়গায় নিবে, নিরাপদ জায়গা তো এই সমস্ত জায়গায় যেখানে মানুষ কম যায়, তো এখানে এটা করা হয়েছে। পাশাপাশি যে সিস্টেমটা আপনারা দেখলেন এটা কিন্তু দেখা মনে হচ্ছে এটা আয়নাঘরের সিস্টেম বানানো হচ্ছিল, মানে প্রক্রিয়া চলছিল এখানে, মানে এই সামনে যে জুলাই গণঅভ্যুত্থান এই সময় এটাকে সামান্য কার্যক্রম চালানো হয়েছে এবং ভালোভাবে কাজ করে হয়তো বা পরবর্তীতে আরও ভালোভাবে এখানে আয়নাঘর বানানো হতো, আয়নাঘরের প্রক্রিয়া এখানে চলছিল। তো এটা সন্দেহ করা যেতে পারে, কারণ হাসিনা যে কতটা ভয়ঙ্কর এটা আমি ইতিমধ্যে জানতে পেরেছি, এই জন্য মানুষ কিন্তু সন্দেহগুলো করতেছে এখানে যে আয়নাঘর হাসিনা বানাইছে বা বানানোর প্রক্রিয়া ছিল।